এবার কানাডার উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ওয়াশিংটনে। ফের মাথাচাড়া দিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। তেহরানে নতুন করে হামলার হুমকি তেল আবিবের, পাল্টা জবাবের হুঁশিয়ারি। এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ফের ভয়াবহ হামলায় নিহত ৮২, গণহত্যার ধারাবাহিকতা বলছে হামাস। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। এবার কানাডার উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হলে গুনতে হবে বাড়তি শুল্ক। আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে সিদ্ধান্ত। এক প্রতিবেদনে তথ্য জানায় CNN। যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত পণ্যের শীর্ষ ক্রেতা কানাডা। গত বছর দেশটির থেকে $৩৪৯ বিলিয়ন পণ্য আমদানি করেছে অটোয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রে $৪১৩ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে দেশটি। এর আগে বাংলাদেশ সহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলের শিকার লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির বর্তমান সরকার সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে উদ্দেশ্যমূলক হয়রানি করছে এমন অভিযোগ এনে ব্রাজিলের তৈরি পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ব্রাজিলও পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। দেশ দুটির চলমান শুল্ক যুদ্ধের নেপথ্যের কারণ থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। আবারও বাণিজ্য যুদ্ধের মঞ্চে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে বাংলাদেশ সহ বিশ্বের ২২টি দেশের পণ্যের ওপর বিভিন্ন আকারের আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলও। সম্প্রতি দেশটির প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিতে ব্রাজিলের তৈরি পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপে নিজের ইচ্ছার কথা জানান ট্রাম্প। মূলত দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার ইস্যুতে ট্রাম্পের রোষানলের শিকার দেশটি। ২০২২ সালে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে বিচার চলমান। সম্প্রতি দেশটির প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন বর্তমান সরকার বলসোনারোর বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে। এটি দ্রুত বন্ধের আহ্বান জানান ট্রাম্প। পাশাপাশি ব্রাজিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করেন তিনি। তাই আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দেন তিনি। তবে ট্রাম্পের শুল্কারোপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি দেশটি তাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় আমেরিকার কোনো হস্তক্ষেপ সহ্য করবে না বলেও সাফ জানান তিনি। এর আগে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর ওপর ১০% শুল্ক আরোপের কথা জানিয়েছিলেন ট্রাম্প। এর তীব্র নিন্দা জানায় ব্রিক্স সম্মেলনের আয়োজক ব্রাজিল। সে সময় ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন লুলা দা সিলভা। বিশ্ব কোনো একক সম্রাট মেনে নিবে না বলে ব্রিক্স সম্মেলনে জানান তিনি। অর্ণব প্রসাদ, আরটিভি। শুল্ক নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। এতে দুই দেশের মধ্যকার বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে বিস্তারিত কথা হয়। দ্বিতীয় দিনের বৈঠক শেষে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। তবে কিছু বিষয় এখনো অমীমাংসিত। আজ দেশটির স্থানীয় সময় সকাল ৯টায় ওয়াশিংটনে শুরু হবে তৃতীয় দিনের আলোচনা। দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিন্স গ্রিয়ার। আলোচনায় শুল্ক ছাড়াও দুই দেশের অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গাফিলতির অভিযোগে 6 মার্কিন সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিক্রেট সার্ভিস বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের 10 থেকে 42 দিনের জন্য সামরিক বরখাস্তের আদেশ জারি করে। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। তবে সাজাপ্রাপ্তদের নাম কিংবা বরখাস্তের প্রকৃত কারণ প্রকাশ করেনি সংস্থাটি। গেল বছরের 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ট্রাম্প। পাশের ভবনের একটি ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত। উত্তপ্ত বাক্য বিনিময় ও হুঁশিয়ারি দিচ্ছে দুপক্ষই। নতুন করে তেহরানে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। জবাবে হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দ্বিমুখী আচরণের জন্য সতর্ক করেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। সংঘাতের 1 মাস না পেরোতেই আবারও ইরানের বিরুদ্ধে নেমেছে ইসরায়েল। তেহরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার দেশটির বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে হুমকি এলে আবারও হামলা চালাবে তেল আবিব। যদি আমাদের আবার ফিরে আসতে হয়, আমরা আরো শক্তি নিয়ে ফিরে আসব। তেহরান, তাবরিজ বা ইস্পাহান কোনো জায়গায় রক্ষা পাবে না। গেল জুন মাসে 12 দিনের সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ইসরায়েল। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে তেহরানের একাধিক পরমাণু স্থাপনা সহ ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে নেতানিয়াহু সরকারের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলায় বিপর্যস্ত করে দেয় তেহরান। সবশেষ সংঘাত নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 23 জুন দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি দুপক্ষের। সম্প্রতি দুই দেশের তিক্ততা ফের প্রকাশ্যে এসেছে। গেল মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরেও ইসরায়েলের প্রতি নিন্দা জানায়নি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। এ নিয়ে সংস্থাটির প্রতি চরম আস্থাহীনতা তৈরি হয়েছে তেহরানের। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা আনুষ্ঠানিকভাবে স্থগিত করে দিয়েছে খামেনি প্রশাসন। দ্বিমুখী আচরণের জন্য সংস্থাটিকে আবারও সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তিনি বলেন, পারমাণবিক সংস্থার ইসরায়েল ও তার মিত্রের প্রতি পক্ষপাতমূলক অবস্থান সংশোধন না করলে আর কোনো সহযোগিতা করবে না তেহরান। এ সময় ইরানে আবার আগ্রাসন হলে জবাবে নজিরবিহীন প্রতিক্রিয়ার হুমকি দেন মাসুদ। এদিকে হামলার পর থেকে আণবিক সংস্থার কোনো পরিদর্শক ইরানি স্থাপনায় প্রবেশ করতে পারেনি বলে জানান সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি। এ নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি। বিনয়ামিন, RTV। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা চলার মাঝেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে টানা চালানো এই আক্রমণে একদিনে নিহত হয়েছে কমপক্ষে 82 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ। এক প্রতিবেদনে তথ্য জানায় আল জাজিরা। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে এই হামলাকে গাজায় চলমান হত্যার ধারাবাহিক অংশ হিসেবে আখ্যা দিয়েছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আর কত রক্ত চায় বর্বর ইসরায়েল? পাশবিক হামলা নির্যাতনে মৃত্যুপুরীতে পরিণত করেছে ফিলিস্তিনের গাজাকে। প্রতিদিনই ঝরে পড়ছে শত শত প্রাণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা চলার মাঝেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে মধ্য গাজার দের আল বালাহ এলাকায়, যেখানে শিশু খাদ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বোমা হামলা করে মারা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। এই প্রাণহানির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন একদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে রাফা শহর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানুষ যখন বেঁচে থাকার তাগিদে সহায়তা চাইছে তখন তাদের উপর হামলা চালানো মানবতার চরম লঙ্ঘন। তিনি বলেন,
গাজায় দীর্ঘদিন ধরে সহায়তা না পৌঁছানোর ফলে শিশুদের অনাহার বাড়ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা প্রকট হয়ে উঠছে। এদিকে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে এই হামলাকে গাজায় চলমান গণহত্যার ধারাবাহিক অংশ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের ভাষায়, ইসরায়েল নিয়মিতভাবে স্কুল, রাস্তাঘাট, শরণার্থী শিবির এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার যে নীতি নিয়েছে তা একটি সুপরিকল্পিত জাতিগত নিধনের অংশ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই ঘটছে। রাকিব হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTV-র সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV-র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।